আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, অত্যন্ত দুঃখের সাথে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা করতে হচ্ছে। আপনারা শুনে থাকবেন যে ঢাকার মিরপুরে একজন দুঃখিনী মা ইন্তেকাল করার 7 দিন পরে তার গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার 4 সন্তান, 3 ছেলে 1 মেয়ে। একজন ছেলে কোনো একটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, আরেকজন সন্তান বাংলাদেশের প্রকৌশল জগতের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বুয়েট, ঢাকায় অবস্থিত, তার শিক্ষক। আরেকজন ছেলে কানাডা প্রবাসী, সরকারি উচ্চপদস্থ একটি চাকরি করে, আর মেয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা। এই হতভাগিনী রত্নগর্ভা মা জননীর এভাবে মৃত্যু আমরা প্রত্যাশা করি নাই। উনি নাতি নাতনিদের, সন্তান সন্ততি, বৌমা জামাই এগুলো নিয়ে আনন্দে আহ্লাদে দিন কাটাবেন, এটাই আমরা আশা করেছিলাম। সম্ভবত ওনার হাজব্যান্ড ইন্তেকাল করেছেন। উনি হাজব্যান্ডের বাড়ি আঁকড়ে ধরে সন্তানগুলোকে মানুষ করেছেন এবং সেই বাড়ি আঁকড়ে ধরেই উনি আছেন। আমরা ওনার অপ্রত্যাশিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা একজন বলেছেন যে সেই যুগ্ম সচিবের বিচার হবে। কি বিচার হবে? মা তার বাড়িতে থেকেছেন, সন্তানরা চাকরি করে, তারা সরকারি বাসভবনে থাকে। মা এখান থেকে গিয়েছেন কি যান নাই সেই প্রশ্ন আমরা করতে চাচ্ছি না। মায়ের সংসারে থাকবেন, ছেলের কর্মস্থলে থাকবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেন? তবে একটি প্রসঙ্গ অবশ্যই এসে যায়, সেটি হচ্ছে এই ছেলেরা এবং মেয়েরা মায়ের খোঁজ খবর নেয় নাই কেন? চারটি ছেলে মেয়ের প্রত্যেক দিন কমপক্ষে একবার করে মায়ের সাথে যোগাযোগ করার কথা, কারণ তাদের তো বাবা নাই। তো 4 জন ছেলে মেয়ে যখন প্রতিদিন একবার করে ফোন করে মায়ের খবর পেল না, এভাবে 4 দিনে যখন খবর পেল না, টেলিফোন রিসিভ করে না, তখন তারা মায়ের বাড়িতে ছুটে আসবে না? তাদের মায়ের বাড়িতে ছুটে আসার কথা ছিল, এসে খবর নেওয়ার দরকার ছিল যে মা কী হলো, মা অসুস্থ হয়ে গেলেন কি না, মা অজ্ঞান হয়ে পড়ে থাকলেন কি না, মায়ের অন্য কিছু হলো কি না, মা টেলিফোন রিসিভ করছেন না কেন? একদিন পরই তো তার খবর নেওয়ার কথা ছিল, বা সকালবেলা ফোন করে না পেলে বিকেলেই তো তাদের 3 জনেরই বাড়ি এসে খবর নেওয়ার কথা ছিল। মিরপুর সচিবালয়ের যে সরকারি বাসভবন যদি ইস্কাটন রোডে থেকে থাকে, ইস্কাটন থেকে মিরপুর কত দূরে? মেট্রো রেলে উঠলে কতক্ষণ সময় লাগে? 15 মিনিট সময় লাগে। ইস্কাটনের পরেই তো ওখানে বাংলা মোটর থেকে মেট্রো রেলে উঠলে মিরপুরে আসতে 15 মিনিট সময় লাগবে, বা ম্যাক্সিমাম 20 মিনিটই লাগলো। এই খবরটা তারা নেয় নাই কেন? এটা একটা তারা অন্যায় কাজ করেছে, কিন্তু এর জন্য তো শাস্তিমূলক ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া ঠিক হবে না। হ্যাঁ, মাতা পিতার অধিকার সম্পর্কিত আমাদের যে আইন আছে, সে আইনে মাতা পিতার খবর নেওয়া তাদের কর্তব্য, তাদের দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকেও পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার জন্যে, তাদের যত্ন নেওয়ার জন্যে, খেদমত করার জন্যে নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার বিভিন্ন হাদিসে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য সম্পর্কে উল্লেখ করেছেন। এই দিক থেকে নিঃসন্দেহে তারা কোরআনের আইন ভঙ্গ করেছে এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের লঙ্ঘন করেছে। সেই দৃষ্টিকোণ থেকে তাদের বিচারের আওতায় অবশ্যই আনা যেতে পারে, কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে কি কোরআনের আইন প্রবর্তিত আছে, বলবৎ আছে? কোরআনের আইনের প্রতি কি কেউ শ্রদ্ধাশীল?
আল্লাহ নবীর হাদিসের আইনের প্রতি কি কেউ শ্রদ্ধাশীল? মক্কা বা মদিনা সনদের প্রতি কি কেউ কি সম্মান করে না। সুতরাং সেই আইন অনুসারে তাদের বিচার করা এখানে মুশকিল হবে, যেহেতু শরিয়া আইন বলবৎ নাই। তবে দেশীয় আইনে তাদের কর্তব্যে অবহেলার জন্য তাদেরকে প্রশ্নের সম্মুখীন করা যেতে পারে, কিন্তু তাদেরকে বিচারের সম্মুখীন করা কতটুকু সম্ভব হবে আমাদের এটা বোধগম্য নয়। আমার প্রশ্নটি অন্য জায়গায়, সেটি হলো এই যে এই ভদ্র মহিলা তার স্বামীর বাড়ি ছেড়ে সন্তানদের কাছে এই অসুস্থ শরীর হওয়ার পরেও কেন থাকতে পারলেন না? অথবা তার সন্তানরা তার পিতামাতার বাড়ি থাকার পরেও কেন মায়ের পাশে থাকতে পারলেন না? বাড়িটা কি একতলা? যদি একতলা বাড়ি হয় তাহলে বুঝলাম যে মায়ের পাশে থাকতে পারলো না, মায়ের বাড়িতে তারা থাকতে চায় না, সম্ভব হয় নাই, তাহলে পাশেই বাসা করে ভাড়া করে থাকতো। আর যদি বহুতল ভবন হয়ে থাকে তাহলে মাকে কোনো একটা তলায় রেখে উপরে বা নিচে তারা অবস্থান করলো না কেন? তাহলে তো সরকারের যে বাড়ি ভাড়াটা তাদের বেতনের সাথে যুক্ত হতো, সরকারি গাড়িতে তারা চলাচল করতে পারতো। তাদের তো বুয়েটের ইঞ্জিনিয়ারের তো গাড়ি আছে, শিক্ষক যিনি যে সরকারি যুগ্ম সচিব তারও তো গাড়ি আছে, সরকারি গাড়ি পায় সে। অথবা সরকার থেকে তাকে লোন দেওয়া হয়েছে 50 লক্ষ টাকার মতো, বা কম বেশি কিছু একটা অ্যামাউন্ট, আর তার তো এমনিতেই গাড়ি থাকার কথা। সরকারি লোন নিয়ে গাড়ি কিনতে হবে এমন তো তার অবস্থা নেই বাংলাদেশের প্রেক্ষাপটে। সুতরাং কেন এই সন্তানরা মায়ের কাছে থাকতে পারলো না? এটা কি সন্তানের মায়ের প্রতি অশ্রদ্ধার কারণ হিসেবে, নাকি তৃতীয় কোনো পক্ষের প্ররোচনায় বা উস্কানিতে বা উদ্বুদ্ধকরণ করায় মায়ের পাশে সন্তানরা থাকতে পারে নাই? বিষয়টি খতিয়ে দেখা দরকার। এই বিষয়টির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা দরকার যে কেন মায়ের পাশে তারা থাকতে পারলো না। তৃতীয় কোন পক্ষ জড়িত? সন্তানরা নাকি স্ত্রী? কারা জড়িত? এই বিষয়টি খেয়াল রাখা দরকার। যদি স্ত্রী জড়িত হয়ে থাকে তাহলে স্ত্রীকে কি দাদা দাদি নানা নানির মুখোমুখি হতে হবে না? এই বয়সে তারা উপনীত হবেন না? তাহলে এই যে 3টি সন্তান তার বাংলাদেশে আছে, এই 3টি সন্তানেরই তো সন্তান আছে, নাতি তার মানে ওই হতভাগিনী মায়ের নাতি নাতনিরা তো আছে। তাদের অবহেলার মুখোমুখি এই সমস্ত গৃহবধূদের হতে হবে না? আমরা আসুন এই বিষয়গুলো বিবেচনায় রেখেই তারপরে আমাদের সমাজ ব্যবস্থাকে আরও সুন্দর করে গড়ার জন্যে প্রচেষ্টা চালাই। মহান আল্লাহ আমাদের মুসলিম জাতিসত্তার সহায় হন এবং সুন্দর একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশি সমাজ ব্যবস্থা গড়ে তোলার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন। বিষয়টি আশা করি আপনাদের কাছে হয় আলোচনা নাহলে সমালোচনার সৃষ্টি করবে। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা অবশ্যই করতে পারেন। আমি ক্যাটাগরিক্যালি কোনো ব্যক্তির নাম উল্লেখ করিনি। তৃতীয় পক্ষ বলতে কী বোঝায় একটু ইঙ্গিত দিয়েছি মাত্র। তৃতীয় পক্ষের অত্যাচারে সাধারণত বাবা মার সাথে সন্তানরা থাকতে পারে না, বিশেষ করে পুত্র সন্তানরা থাকতে পারে না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।